সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সারাবেলায়। রেডিও সারাবেলার উন্নয়ন বিষয়ক টক শো উন্নয়ন ধারাতে আছি আমি আফসানা মিমি, এবং আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায়, যার মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন জীবিকায়ন। এর মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা জেলা শুধু নয়, সারা দেশে এসকেএস ফাউন্ডেশনের যেসব কর্মসূচি রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে, সেই এলাকার যে মানুষগুলো আছে তাদের কিন্তু জীবিকায়ন, জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখার ক্ষেত্রে এই ক্ষুদ্র ঋণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। আমরা এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। প্রথমে যিনি রয়েছেন এসকেএসের একজন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ খান, শাখা ব্যবস্থাপক ললডাঙ্গা সাদুল্লাপুর গাইবান্ধা, এবং আমাদের মাঝে একজন উপকারভোগী নারী রয়েছেন যিনি এই ক্ষুদ্র ঋণ নিয়ে তার জীবিকায়ন এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এনেছেন। তিনি হচ্ছেন রানী বেওয়া, নাইট কুইন মহিলা সমিতি ললডাঙ্গা ব্রাঞ্চ। আমরা তাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দর্শক শ্রোতা প্রথমেই চলে যাব আমাদের শাখা ব্যবস্থাপকের কাছে। তার কাছে জানতে চাইব যে আসলে আপনারা যখন এই ঋণটা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেন? আমরা প্রথমে যখন একটা সদস্য নির্বাচন করি, আমাদের একটা জরিপ ফরম আছে, যেটা আমাদের ফিল্ড অফিসার ভাইয়েরা একটা জরিপ ফরমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী গ্রামের কিছু সংখ্যক লোকদের একটা জরিপ ফরম পূরণ করে। এই জরিপ ফরম পূরণ করার পরে আমরা তাদেরকে অনেক সময় মোবাইলে অথবা যখন সমিতি ভিজিটে যাই বা ওই গ্রামে যাই, তখন আমরা তাদের সাথে দেখা করি অথবা ফোনে যোগাযোগ করি যে আপনার যে কর্মক্ষেত্রে যে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করার পরে সে কী কাজে টাকাটা লাগাতে চাচ্ছে সেটা আমরা সরজমিনে যাচাই করি। যাচাই করার পরে উনি টাকাটা সঠিক খাতে লাগাইতেছে কি না এবং তিনি টাকাটা রিটার্ন করতে পারবে কি না, তার এই সামর্থ্য আছে কি না, এটা বিবেচনা করে আমরা বিভিন্নভাবে তার সম্পর্কে তথ্য নিই। তার লেনদেন কেমন, সে গ্রামের দোকানে বাকি খায় কি না, সঠিক টাইমে, তার মোট কথা আমরা তার পুরো ডিটেলসটা আমরা চেক করি। চেক করার পরে তা সে যে খাদে টাকাটা লাগাবে ওই প্রকল্পটা আমরা সরজমিনে ভিজিট করি। ভিজিট করার পরে আমাদের যদি মনে হয় যে না, উনি একটা ভালো কাজ করতেছে, এটা তার সাংসারিক জীবনে যেমন উন্নতি হবে, সামাজিক দিকের একটা পরিবর্তন হবে, তার ব্যক্তি জীবনে একটা পরিবর্তন আসবে এবং সামাজিক কিছু কাজকর্ম হবে, তখন আমরা তাকে ওই লোনের জন্য সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা তাদের লোনের আওতাভুক্ত করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পারবেন আমাদের রেডিও সারাবেলার ফ্রিকোয়েন্সি 98.8 FM এবং সেই সাথে অনলাইনে শুনতে পারবেন। সেই সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট। এছাড়া আপনারা শুনতে পারবেন আমাদের রেডিও সারাবেলার অ্যাপস রয়েছে, সেটির মাধ্যমে। তো আমরা এখন আমাদের যে প্রশ্ন রয়েছে সেটি এখন থাকবে আমাদের উপকারভোগী আপার কাছে। তার কাছ থেকে জানতে চাই যে আপনি যখন এই ঋণটা নিয়েছেন, সেটি নেওয়ার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে ছিল? মানে আপনারা এই ঋণ নেওয়ার যে তথ্যটি আছে সেটি কিভাবে জানতে পারলেন? আমাদের বাড়ির পাশে হলো কেন্দ্র আছে, পরে ওখানে যাই, যাওয়ার পরে ওখানে আলাপ আলোচনা করি। তখন জিজ্ঞেস করলো যে টাকা নিয়ে কি করবেন। তা আমাদের তো হলো প্রোগ্রাম ছিল যে আমরা মার্কেটে একটা হলো দোকান নিব, সুপার মার্কেটে নলডাঙ্গায়। তারপরে বললাম যে আমরা দোকান নিছি বা নিয়ে আমাদের প্রয়োজন টাকার, আর মানুষের কাছে নিতে গেলে তো সুদ দেওয়া লাগবে, অনেক করা লাগবে। তো ওগুলো চিন্তা ভাবনা করে পরে হলো কয় ঠিক আছে তাহলে নেন। প্রথমে 1 লাখ টাকা দিছে, পরে আমরা ওটা নিয়ে আর কি হলো দোকানের মাল সামানা কি করা লাগে এগুলো করছি। করে তারপরে মনে করেন যে ওটা শোধ হলো, পরে আবার নিলাম 1.5 লাখ টাকা নিয়ে ওই দোকানের ক্ষেত্রেই লাগাইছি সব। মানে আগের থেকে এখন আমাদের দোকান আরও আল্লাহর রহমতে
উন্নত। আচ্ছা, এখন মুরাদ ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই যে আপনার যে ব্রাঞ্চটি রয়েছে বর্তমানে কতজন রয়েছে আপনাদের উপকারভোগী? আমার সদস্য আছে 1800+। তার মধ্যে আমার এখন ঋণী সংখ্যা 1536 জন। এর মধ্যে নারীর আসলে পার্সেন্টেজটা কত? নারী পার্সেন্টেজ বলতে আমাদের সমস্ত গ্রাহকই তো প্রায় নারী, আচ্ছা। কিন্তু নারী উদ্যোক্তা যদি আমরা ওইভাবে বলি যে নারী উদ্যোক্তা বা সে নিজেই স্বাবলম্বী বা নিজেই একটা কর্মক্ষেত্র পরিচালনা করে, এরকম আছে প্রায় 10%-এর মতো। আচ্ছা, কিন্তু আপনাদের আমি দর্শক শ্রোতাদের জন্য এই প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে যে আপনাদের এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে নারীর পাশাপাশি পুরুষরাও তো এই ঋণটা নিতে পারে, হ্যাঁ, নিতে এবং পারে। নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে আপনারা এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো পৃথক ব্যবস্থা রয়েছে কিনা বা কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যেগুলো পূরণ করলে আসলে নারী একজন ঋণ নিতে পারবে এবং আরেকজন পুরুষ ঋণ নিতে পারবে? নারী পুরুষ অবশ্যই, যেহেতু আমরা ভিন্নভাবেই একটু নির্বাচন করি, যারা পুরুষ তাদেরকে আমরা ব্যবসায়িক লোনগুলো দিয়ে থাকি। সাধারণত যারা বিজনেস করে, বাজারে যাদের দোকান আছে, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, আমরা তাদেরই পুরুষ সদস্য হিসেবে নির্বাচন করি। কম সংখ্যক, একেবারেই কম। যদি বলেন যে একদমই পার্সেন্টেজ হিসাব করতে গেলে সর্বোচ্চ হলে 5%-এর মতো হবে, আর বাকিটাই আমাদের সবাই নারী সদস্য। নারীদের ক্ষেত্রে আপনার গ্রামে তারা হাঁস, মুরগি, ছাগল, গরু বিভিন্ন কাজের সঙ্গে তারা জড়িত। নারীদের হিসাবটা হয় আলাদা, পুরুষদের হিসাবটা হয় একটু আলাদা। আচ্ছা আপা, আপনার কাছে আরেকবার ফিরতে চাই আমরা, যে আসলে আপনি ঋণ নিয়েছেন, ঋণ নেওয়ার পরে আপনার যে দোকানটি দিয়েছেন সেটির এখন অবস্থা কিরকম আগের থেকে? ইনশাআল্লাহ আগের থেকে অনেক ভালো এখন। আর এই যে আপনি ঋণ নেওয়ার পরে আপনার পরিবারে আপনার গ্রহণযোগ্যতাটা কেমন এখন? আমার পরিবারে তো আমার তো হাজবেন্ড নাই, আমার হাজবেন্ড মারা গেছে দীর্ঘ 27 বছর। আচ্ছা, এখন আমার ওই যে 2 ছেলে, মেয়ে একজন। তখন এদের নিয়েই আর কি জীবন। মেয়ে বড়, ছেলে দুটোই ছোট। ছেলেরা বড় বড় হয়ে গেছে। এখন বর্তমানে আমার অবস্থার থান আল্লাহ অনেক দিচ্ছে, অনেক সুখী আমি, ভালো। আচ্ছা, তার মানে যখন আপনার হাজবেন্ড ছিলেন না তখনই আপনি এই ঋণের উদ্যোগটা নিয়েছেন এবং এই ঋণটা নিয়ে আপনারা সুপার শপ দিয়েছেন এবং এরপর থেকে আপনার পারিবারিক অবস্থা বা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এসেছে। এদিক দিয়েও আছে। তারপর আমার ছেলেরা মনে করে ইনকাম করে, হয়তো চাকরি ছোটোখাটো কিছু বিজনেস, যে কোম্পানিতে চাকরি করে, আবার ঋণ টিন নিছি নিয়ে আর কি মোটামুটি আল্লাহর রহমত এখন সব দিক দিয়ে সফলতা আছে। আপনার দোকানে মেইনলি বসে কে? আমি বসি। ও আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এসকেএস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচিটি রয়েছে সেটি একজন নারীকে শুধু স্বাবলম্বী করেনি, পুরুষের পাশাপাশি আসলে কাঁধে কাঁধ মিলিয়ে যে সামনে এগিয়ে যাওয়া যায়, একটি পরিবার পরিচালনা করা যায়, পরিবারের উন্নয়নে আসলে সহায়তা করা যায়, সেটিও কিন্তু প্রমাণ রেখেছে। তো আমাদের আপা তাদেরই একজন উৎকৃষ্ট উদাহরণ, যিনি আসলে বাজারে পুরুষের পাশাপাশি যে দোকানে বসা যাবে না বা কোনো ব্যবসা করা যাবে না সেটি কিন্তু তিনি চিন্তা করেননি। তিনি তার পরিবারের জন্য পরিবারের হাল ধরেছেন এই ঋণ নিয়ে। তো আপা, আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা মনে করেন যে একটা তো নলডাঙ্গায় দোকান নিছি, দিছি, দেওয়া হয়েছে। এখন বর্তমানে গাইবান্ধায় একটা দোকান নেওয়া হয়েছে। তো ওখানে হলো যে আমার মেয়ের জামাই বসাবো, ওটাও আমার ছেলে। হ্যাঁ, বড় ছেলে। কখনোই মনে করি না যে ওটা আমার মেয়ের জামাই। সবাই জানে যে আমার 3 ছেলে। বাহ। তো ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা তো ঋণটা দিয়ে থাকেন এবং ঋণে আমরা যদি বলি উপকারভোগীরা তো সবসময় তাদের ঋণের যে কিস্তিটা আছে সেটি শোধ করে, কিন্তু অনেক ক্ষেত্রে তো গিয়ে আপনাদেরকে বিভিন্ন বিড়ম্বনা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এরকম কোনো গল্প আছে কিনা আপনাদের সাথে? চ্যালেঞ্জ তো মাইক্রো ক্রেডিট মানি চ্যালেঞ্জ। মাইক্রো ক্রেডিটের চ্যালেঞ্জ থাকবে না তা হতেই পারে না। আসলে নিজের টাকাটা যদিও আমরা মানুষের উপকারের জন্যই দেই, তারপরেও কিন্তু মানুষ আমাদের ভুক্তভোগী কষ্ট দেয়।
সেক্ষেত্রে এটা মানে নিয়ে আমরা কাজ করি। এবং চ্যালেঞ্জের কথা যদি বলেন, চ্যালেঞ্জ প্রত্যেকটা গ্রাহকই আমার কাছে চ্যালেঞ্জ। কারণ টাকাটা দেওয়ার পর সে মাঝে মাঝে আমাদের ফলো আপ দেওয়া হয়, সে আসলে টাকাটা সঠিক খাতে ব্যবহার করছে কি না এবং সে সঠিক টাইমে দিতেছে কি না। এটা আমরা যখন ফিল্ড ভিজিটে যাই, সমিতি পরিদর্শনে যাই, তখন আমরা তাদের সঙ্গে আলাপ করি, ভাই আপনি যে আমার এতগুলো টাকা নিলেন, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা নিচ্ছেন, টাকাটা নিয়ে কি আসলে সঠিক কাজে ব্যয় করছেন কি না এবং কী উপকারিতা পাইতেছেন, কী মনে হইতেছে আপনার। তাদের থেকে অনেক সময় ফিডব্যাক নেই, তারা বলে যে হ্যাঁ না আপনার টাকাটা এনে আমার অনেক উপকার হয়েছে। আর চ্যালেঞ্জ তো অনেক সদস্য আছে যারা এলাকার স্থান ত্যাগ করে ঢাকায় চলে যায় এবং বাড়িতে থাকার পর তার আয় যে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে তখন একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ওইভাবে তাদেরকে বোঝায়, মোটিভেশন দিয়ে ওইভাবে তাদের থেকে টাকা আচ্ছা, দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সারাবেলার উন্নয়ন বিষয়ক টক শো উন্নয়ন ধারা। এটি কিন্তু আমরা যদি বলি এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচি দ্বারা পরিচালিত হচ্ছে। তো আপা, আপনার কাছে আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কাছে যেটা আর কি আমার জানার, আপনি যেরকম ঋণ নিয়েছেন, উন্নয়ন করেছেন, তো আপনার দেখা দেখি আপনার পরিচিতর মধ্যে এমন কি কেউ আছে যে আপনার দেখা দেখি নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছে এবং তার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে? যাদের পরিবারের মধ্যে একটু মনে করেন যে আছে যে আমাদের টাকাটা নিয়ে এই খাতে লাগালে আমার এখান থেকে 2 টাকা আসবে, তাদের মনে করেন সমস্যা হয় না। আর যারা টাকাটা নিয়েই মনে করেন যে খরচ করে, ভাঙে, হয়তো ঋণ শোধ করে, অন্যখানে ধার দেনা থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তা আপনার এখনো কি কিস্তি চলমান আছে? হ্যাঁ, আপনার ভবিষ্যতে কি আরো ঋণ নেওয়ার ইচ্ছা আছে কিনা? আছে, নিব, কিন্তু এখন তো মনে করেন অত টাকা নিব না, অল্প অল্প নিয়ে জানি হালকা পাতলা নিয়ে শোধ করতে পারি, এটাই। এখন বেশি টাকা নেওয়ার ইচ্ছা নেই। আচ্ছা, ভাই আপনার কাছে আমরা শেষ প্রশ্ন রাখতে চাই যে আপনার ব্রাঞ্চে এমন কোনো উপকারভোগী কি আছে যে আসলে সবচেয়ে বেশি তার জীবন পরিবর্তন করেছে এবং আপনাদের এই কিস্তি দেওয়ার ক্ষেত্রেও আসলে কোনো বিড়ম্বনার শিকার হতে হয়নি? এরকম আসলে আমাদের তো ক্ষুদ্র ঋণ, অত বেশি বড় ঋণ তো আমরা দেই না। আমার ব্রাঞ্চে সর্বোচ্চ এখন 7 লক্ষ টাকা দেওয়া আছে। আছে অনেকেই আছে যারা আরেকজন আছে আমার নারী উদ্যোক্তা, উনি হোলসেলার, কসমেটিক্সের হোলসেলার। আচ্ছা, উনির ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু শহরে না, মানে নলডাঙ্গার বাজারে না, তার বাড়িতে। ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার ব্রাঞ্চে এখন ঋণ নিয়ে সফল উদ্যোক্তা কতজন? নারী উদ্যোক্তা 5 জন আছে আরও। আচ্ছা আপা, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এই যে আপনি ঋণ নিয়েছেন, ভবিষ্যতে আপনার ব্যবসার প্রসারে আরও ঋণ নেওয়ার পরিকল্পনা আছে কিনা, বা আপনার হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ইচ্ছা আছে যে আমরা আরও ওই দোকানটাকে জানি বড় করতে পারি, টাকা পয়সা যাই হোক নিব, ঋণ নিয়েই তো আমাদের করা লাগবে, নিয়ে মনে করেন যে আরও করতে পারি, বড় করতে পারি দোকানটা, বিজনেসটা জানি বড় হয় আমাদের। আচ্ছা, আর আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে কেউ পরামর্শের জন্য এসেছে কিনা যে আমরা আসলে ঋণ নিতে চাই, আপা আপনি কি মনে করেন এই ঋণটা নেওয়া আমাদের জন্য আসলে সেফ হবে কিনা, বা আমরা এটি নিয়ে সহজেই শোধ করে আমাদের অবস্থা পরিবর্তন করতে পারবো কিনা, এরকম কোনো যদি অভিজ্ঞতা থাকে আপনার? অভিজ্ঞতা বলতে মনে করেন যে আছে, বাড়ির 500 লোক আছে, ওরা তো নেয়, কেউ হয়তো নিয়ে জায়গা কিনে রাখছে, আবার মনে করেন যে ওই জায়গা হয়তো বিক্রি করলে ওখান থেকে লাভবান হয়। তো এইভাবে গ্রামের মহিলারা এগুলো দিয়েই মনে করেন যে হলো বেশি হাঁস মুরগি গরু ছাগল পালিত করে। আমাদেরও আছে, সবাই একজন এক খাদে টাকাটা লাগায়। আমরা তো নিয়ে মনে করেন দোকানের খাদেই লাগাইছি, আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান জানি বড় হয়, আল্লাহ পাক জানি করতে দেয়। আর দ্বিতীয়ত বাড়ির পাশে যারা আছে তারা তো মনে করেন যে ওইভাবেই করে, নিয়ে কেউ গরু কেনে, ছাগল কেনে। দর্শক শ্রোতা, আমরা বিদায় নেব। আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও সারাবেলার উন্নয়ন বিষয়ক টকশো উন্নয়ন ধারা, এবং এটিতে সহযোগিতা করছে এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কর্মসূচি।
তো আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পারবেন এবং দেখতে পারবেন আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজ, সাথে ইউটিউব চ্যানেলে। একই সাথে আপনারা ফ্রিকোয়েন্সিতে শুনতে পারবেন। তবে যারা গাইবান্ধা জেলার বাহিরে রয়েছেন, দেশের বাহিরে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট, অ্যাপস এবং অনলাইনের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। তো আমরা সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এখানেই। শুভ বিদায়।